নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অর্জুন সিং, প্রাক্তন বিজেপি সাংসদের শরীরে কি তাহলে বিষ ঢুকেছে, উঠছে প্রশ্ন। এখনই ঝাঁপিয়ে পড়ুন। নেতা কর্মীদের কোন বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী? মুছে যাবে তারাশঙ্করের হাঁসুলি বাঁক। বেআইনি বালিখননের অভিযোগে চিন্তিত সাংস্কৃতিক মহল। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল। উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধান লজ্জায় আত্মঘাতী নাকি খুন, খতিয়ে দেখছে পুলিশ। 2500 টাকা অ্যাডভান্স, গ্রেপ্তার ট্যাক্সি চালক। কসবা কাণ্ডে ছদ্মবেশী ইকবালকে খুঁজছে পুলিশ। মুখোমুখি অনুব্রত কাজল, কোর কমিটির বৈঠকে ঐক্যের বার্তা। শুক্রবার 2025 সালে কলকাতা বইমেলা শুরু 28 জানুয়ারি। সবার নাম উঠবে না, কোন পদ্ধতি মেনে হবে আইপিএলের মেগা নিলাম। রইল বিস্তারিত আপডেট। সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দ বাতিলের দাবি, ইসলামিক রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সিআইডি জেরার সময় শরীরে রাসায়নিক প্রয়োগ করা হয়েছে কি না জানতে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করতে কলকাতা এলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শরীরে রাসায়নিকের প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন তিনি। এই বিষয়ে অর্জুন সিং বলেন, এখন প্রযুক্তি অনেক উন্নত। যারা আমার এই কেমিক্যাল নিয়ে হাসাহাসি করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমার কাছে তথ্য আছে বলেই নিশ্চিত হতে হাসপাতালে এসেছি। সামনেই মহারাষ্ট্রের নির্বাচন, আর এই নির্বাচন বিজেপির কাছে রীতিমতো প্রেস্টিজিয়াস ফাইট। ফলে জয় পেতে মরিয়া শাসক শিবির, আর তাই বুথস্তরে জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এই নির্বাচনকেই যাতে তারা পাখির চোখ করেন সেই বার্তাও এদিন দেন তিনি। একাধিক ইস্যুতে অজিত পাওয়ার এবং ফড়নবিশের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে এসেছে, যা নির্বাচনের আগে রীতিমতো চাপ বাড়িয়েছে মহাজোটী জোটের উপর। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আর মাত্র 4 দিনও বাকি নেই, আর তার আগে প্রধানমন্ত্রীর এহেন বার্তা নেতাকর্মীদের উৎসাহ যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও স্থানীয় কংগ্রেসের দাবি, মানুষ বিজেপিকে চিনে গিয়েছে, ভয় দেখানোর রাজনীতি করে থাকে বিজেপি। সেই কবে কোনো মন কেমন করা উদাস প্রকৃতির কোলে বসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাঁসুলি বাঁকের উপকথা। বাংলা সাহিত্যের এই অরূপ রতন আজও তোলপাড় ফেলে দেয় সাহিত্যপ্রেমীদের হৃদয়ে। কিন্তু বদলে যাওয়া সময়ের স্মরণীতে ফিকে হয়ে যাচ্ছে সেই হাঁসুলি বাঁক। বদলে যাচ্ছে লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বস্তভিতে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। উপন্যাসের কুয়ে নদীর হাঁসুলির বাঁক এখন বালি মাফিয়াদের দখলে। কথা সাহিত্যিকের স্মৃতিবিজড়িত হাঁসুলি বাঁক দিন দিন ভৌগোলিক বৈচিত্র্য হারাচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। ক্ষুব্ধ জেলার সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি কর্মীরা। হতাশ লাভপুরবাসীও। লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিকের কথায় নজরদারির অভাবের কথা সঠিক নয়, তবে এই অভিযোগ আমরা পেয়েছি। প্রশাসনিক স্তরে সরজমিনে নজরদারির পাশাপাশি তদন্ত করা হবে, নেওয়া হবে আইনানুগ ব্যবস্থাও। শনিবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিতের দেহ। মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবারের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন, পরে আবার কিছুক্ষণের জন্য বাইরে বেরোন। পরিবারের কারো সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি, মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। সত্যজিতের পরিবারের দাবি, মোবাইলে ভুয়ো ভিডিও দেখিয়ে তৃণমূল কাউন্সিলর তথা উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধানকে ব্ল্যাকমেলিং করা হয়েছিল। মৃতের ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায়ও জানান, বাবার সুইসাইড নোটে এ নিয়ে বিস্তারিত লেখালেখি হয়েছে। যে 4 জনের নাম রয়েছে তাদের মধ্যে 2 জনকে তারা চেনেন। যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল বলে অভিযোগ, সেটি আসল না ভুয়ো তা পরীক্ষা করে দেখবে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি গণেশ বিশ্বাস বলেন, প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনা আস্তে আস্তে পরিষ্কার হবে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। তৃণমূল নেতাকে প্রাণে মারার চেষ্টা। গতকাল শুক্রবার নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন সুশান্ত ঘোষ। ঘটনায় ইতিমধ্যেই ধৃত এক যুবক। তবে শুধু যুবরাজ নন, জানা গিয়েছে সুশান্ত ঘোষের ওপর হামলা চালাতে আরও 3 জনকে আনা হয়েছিল বৈশালী থেকে। সূত্রের খবর, বৃহস্পতিবারই বৈশালী থেকে কলকাতায় আসেন ওই 3 জন। তাদের রাখা হয়েছিল পোর্ট এলাকায়। গতকাল সন্ধ্যায় ট্যাক্সি করে 3 জনকে আনা হয় কসবা এলাকায়। সেখানেই যুবরাজের হাতে আর্মস তুলে দেওয়া হয়, দেখানো হয় ছবি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের স্কুটিতে বসিয়ে পাঠানো হয়েছিল ধৃতকে।
গুলি না চালিয়ে শুধু ভয় দেখাতেই বলা হয়েছিল। যুবরাজের বাকি দুই সঙ্গীও ওই এলাকাতেই ছিলেন তখন। বাকি কাজ করবে যারা যুবরাজকে পাঠিয়েছিলেন তারা, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল যুবরাজকে। জানা গিয়েছে ধরা পড়ার পর থেকেই মিথ্যা বলছে যুবরাজ। মোহাম্মদ ইকবালের যে নাম বলেছে সেই নামে কেউ নেই এই ঘটনায়। অন্য এক ব্যক্তি যিনি কলকাতার, তিনি বৈশালী থেকে এনেছিলেন এদের। যুবরাজকে 2500 টাকা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছিল। যুবরাজকে বলা হয় সে শুধুমাত্র ভয় দেখিয়ে স্কুটিতে করে চলে যাবে। ঘটনার মূল চক্রী ছদ্মবেশী ইকবাল, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে দেখা গেল ঐক্যের ছবি। বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল, কাজল শেখ। শনিবার লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে দেখা গেল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সকলকেই। তবে মধ্যমণি অনুব্রতই। তাকে মাঝে রেখে বাকিরা বসলেন আলোচনায়। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট ও কাজলের মুখোমুখি হওয়া। বীরভূম জেলার সংগঠনের ভার কোর কমিটির হাতেই থাকবে। সকলকে সমন্বয়ে রেখে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। মমতাভিষেকের এই বার্তার পর শনিবার কোর কমিটির বৈঠকে অনুব্রত ও কাজল শেখের মুখোমুখি বসা একতার বার্তা দিল। কলকাতা বইমেলার এবারের থিম জার্মানি। সদ্য বইমেলার লোগো উদ্বোধন হয়েছে। 2025 সালের বইমেলা শুরু হচ্ছে 28 জানুয়ারি থেকে, শেষ হবে 9 ফেব্রুয়ারি। শহর জুড়ে যখন বই সাহিত্য ঘিরে তুঙ্গে থাকবে বইমেলা নিয়ে পার্বণ, তখন বঙালির শহর কলকাতার বইমেলায় কি সত্যিই দেখা মিলবে না বাংলাদেশের প্যাভিলিয়নে? এ বিষয়ে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি বলেন, উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে আমরা সরকারের মুখাপেক্ষী। তারা যা সিদ্ধান্ত নেবে তাই মেনে পদক্ষেপ করা হবে। চলতি বছরে 48তম বইমেলায় আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়ার উপস্থিতি থাকবে জার্মানি। এই জার্মানি এবারের বইমেলার থিম দেশ। এবারেও সল্টলেকেই বসবে মেলার আসর। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্যান্য রাজ্য দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহারের অসম, তেলেঙ্গানা, কেরলের উপস্থিতিও থাকবে। জানা গিয়েছে এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে না। বহু প্রকাশনের আবেদন আসলেও স্টল সংখ্যা বাড়াতে রাজি নয় গিল্ড। 1300 স্টলের আবেদনের মধ্যে 1050টি আবেদনে ছাড়পত্র দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আসন্ন নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। মোট 574 জন ক্রিকেটার এবার নিলামের তালিকায় জায়গা পেয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন 366 জন, 208 জন আছেন বিদেশি ক্রিকেটার, 3 জন আছেন অ্যাসোসিয়েট দেশের সদস্য হিসেবে। 208টি স্লট আছে। এর মধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত 70টি স্লট। 574 জন ক্রিকেটারের নাম নিলাম তালিকায় থাকলেও সবার নাম নিলামে তোলা হবে না। আগামী 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে অ্যাক্সিলারেটেড প্রসেস ফলো করা হবে নিলামের ক্ষেত্রে। বাংলাদেশের সংবিধান থেকে এবার ধর্মনিরপেক্ষ শব্দটি সরানোর পক্ষে সওয়াল করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারপতি ফারাহ মেহবুব ও দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে সংবিধানের 15তম সংশোধনীর বৈধতা নিয়ে মামলার শুনানিতে এই দাবি উত্থাপন করেন আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার 90% মুসলিম, তাই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ সরানো হোক। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদের পরিবর্তনও দাবি করেছেন আসাদুজ্জামান। বাংলাদেশের জাতির জনক হিসেবে অভিহিত করা হয় শেখ মুজিবকে, তাতেও পরিবর্তন চান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। আসাদুজ্জামানের মতে এই দুই ন্যায্য দাবি দেশের সংবিধান ও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও দুই দাবিকেই ভালো চোখে দেখছে না ভারত। বাংলাদেশের ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খাবারে। ধীরে ধীরে বদল ঘটছে আবহাওয়ার, পতন ঘটছে পারদের। এমনকি উত্তরে হাওয়াও ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে বাংলায়, যার ফলে এক ধাক্কায় অনেক ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে বলেই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়ার। সকালের দিকে এবং সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া শরীরে শিহরণ জাগাতে শুরু করে। যদিও বেলা বাড়তেই অস্বস্তিকর একটা গরম আবহাওয়া বজায় ছিল। এই অবস্থায় ঠিক কবে ঠান্ডা পড়বে তা নিয়ে শুরু হয় জল্পনা। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো শোনাচ্ছে হাওয়া অফিস। এমনকি গান গেয়ে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার বড় বদল দেখা মিলতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীতের অনুভূতি আরও প্রবল হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
তবে বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে বলেই দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।